সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানি স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দর্শকের পুরো রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপনে যেমন পরিবর্তন আসে এবং তাতে করে আমরা খেয়াল করছি আমাদের মাঝে অনেকের পানির শূন্যতা কিংবা কোষ্ঠকাঠিন্য সহ মলদ্বারে নানা ধরনের জটিলতায় আক্রান্তের প্রবণতা হর হামেশাই বাড়ছে। তবে এই ধরনের জটিলতাগুলো রোধে আমাদের কোন বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা মেনে চলা জরুরি এবং কোন বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা হাতের এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে স্বাগত। স্যার, খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। পুরো রমজান মাস জুড়ে আমরা খেয়াল করি অনেকের কোষ্ঠকাঠিন্য অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। একটু জানতে চাই যে আসলে মলদ্বারে কি ধরনের জটিলতাগুলো নিয়ে রোগীরা এই মুহূর্তে আপনাদের শরণাপন্ন হচ্ছে? মলদ্বারের তিনটা রোগ বাংলাদেশে খুবই কমন, এমনিতেই কমন, আর রমজান মাসে সেটা আরেকটু বাড়ে। একটা হলো পাইলস, অ্যানাল ফিশার, আরেকটা হলো ফিস্টুলা। এই তিনটা সমস্যাকে মানুষজন সবগুলোকেই একসাথে পাইলস বলে। ফিস্টুলা রোগীর আপনার কি সমস্যা? আমার পাইলস হয়েছে। আচ্ছা। অ্যানাল ফিশারের সমস্যা, আপনার কি সমস্যা? আমার পাইলস হয়েছে। তখন আবার বলতে আপনার অসুবিধাটা কি, কষ্টের সমস্যাটা কি, তখন তারা তার প্রবলেমটা ডেসক্রাইব উপসর্গগুলো বলা শুরু করে। জি। পাইলস রোগের একটা বাংলা অনুবাদ আছে, সেটা হলো অর্শ। আচ্ছা। অ্যানাল ফিশারের এরকম একটা বাংলা আছে, সেটা হলো গেজ। আর ফিস্টুলাকে কিন্তু এটার বাংলা আছে, এটা এবং প্রাথমিক ওই বিদ্যালয়ের যে বইয়ের মধ্যেও আছে, এটা ভগন্দর। এই তিনটা রোগ নিয়েই মোটামুটি কমন বাংলাদেশে। আচ্ছা, মানে নিয়মিত রোগীরা আপনাদের শরণাপন্ন হচ্ছে, কিন্তু এত এত রোগী পাইলস, ফিশার কিংবা ফিস্টুলার রোগে আক্রান্ত কি কারণে হয়ে থাকে? এই পাইলস এবং অ্যানাল ফিশার এই দুটার কারণ মোটামুটি কাছাকাছি একই রকম, কিন্তু ফিস্টুলাটা একটা ভিন্ন ধরনের। আচ্ছা। ফিস্টুলা হলো অ্যানাল গ্ল্যান্ড, যেটা গ্রন্থি থাকে আমাদের 6 থেকে 8টা, এখানে যদি ইনফেকশন হয় তখন ফিস্টুলা হয়। এটা একটা ডিফারেন্ট। কিন্তু পাইলস আর অ্যানাল ফিশারের প্রথম কারণ, মানে কমন কজ একটা হলো যে কোষ্ঠকাঠিন্য, 2 নম্বর কারণ হলো পাতলা পায়খানা। আচ্ছা। দেখবেন যে অনেক ছোট বাচ্চাদের বা বড় মানুষ হঠাৎ করে আনকন্ট্রোল ডায়রিয়া হয়ে গেল, আচ্ছা। এমন ডায়রিয়া যে হাসপাতালে নিয়ে যে কয়েক ব্যাগ, তখন দেখা যায় ডায়রিয়ার কারণে কিন্তু বাথরুমের রাস্তা ছিঁড়ে যায়। এই কারণেও পাইলস হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে। আবার একটা হলো এক্সেসিভ স্ট্রেইন। এক্সেসিভ স্ট্রেইন মানে এটা হলো যে বাথরুমে বসে অতিরিক্ত সময় কুদ দেওয়া। আচ্ছা। যেমন ধরে নেন একটা মানুষের হলো 9টায় অফিস, এখন তার হলো 8টায় বাসা থেকে বের হবে, সে 7টার সময় বাথরুমে ঢুকছে, তার কোনো ধরনের কোনো বাথরুমের আর্জ নাই, মানে বেগ নাই, কিন্তু সে ঢুকছে, তাকে ওই টাইমে বাথরুম করতেই হবে। আচ্ছা। দেখা গেল 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট ধরে সে অনবরত স্ট্রেইন করতে আছে, বাংলা ভাষায় কুদ দেওয়া। এটা খুবই ক্ষতিকর মলদ্বারের জন্য। আচ্ছা আচ্ছা। এই তিনটা কারণ হলো মোস্ট কমন কজ অফ পাইলস অ্যান্ড অ্যানাল ফিশার। এছাড়া আরো অনেক কারণ আছে, সেগুলো এই সংক্ষেপে বিস্তারিত বলা যাবে না। নিশ্চয়ই। এবং এই তিনটা কারণের মূলে যে কারণটা আমরা, আপনি বারবার বলছেন স্ট্রেইন বা কোদ দেওয়া চেষ্টা করছে, মানে আসলে কখন করে যে কোষ্ঠকাঠিন্য হলেই হয়তো বা এই ধরনের জটিলতাগুলো বাড়ে? একটু জানতে চাই যে কখন আমরা কোষ্ঠকাঠিন্য বলবো? কোষ্ঠকাঠিন্যর অনেক কারণ আছে। একটা হলো যে খাওয়া দাওয়ার অভ্যাস। কেউ যদি গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো বেশি বেশি খায়, তার তো একটু কোষ্ঠকাঠিন্য হবেই। আচ্ছা। পানি স্বল্পতা, অনেকে আছে এত কর্মব্যস্ত বা এত গরমের মধ্যে কাজ করে, সেই অনুযায়ী তার রিহাইড্রেশন মানে পানি খাওয়া হয় না। যারা শাকসবজি, ফলমূল, পানি কম খায়, তাদের কোষ্ঠকাঠিন্য বেশি হতে পারে। এগুলো তো কারণ। এগুলো বাদে তো রোগের কারণে হতে পারে। একটা টিউমার হয়েছে, যার কারণে বের হতে পারছে না। অ্যানাল ফিশারে ব্যথা, এই জন্য কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। পাইলসের এমন রক্ত যায়, সে ভয়ে বাথরুমে যাচ্ছে না, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। এগুলো ছাড়াও আরো কিছু কারণ আছে, যে আপনার যেমন হলো বাথরুম বের হচ্ছে না, অর্থাৎ সে বাথরুম করে অনেক সময় নিয়ে, কিন্তু বাথরুমটা ক্লিয়ার হয় না। আচ্ছা। এটাও এক ধরনের কোষ্ঠকাঠিন্য।
তাই এই যে নানা রকম কারণ কোষ্ঠকাঠিন্যর, আর এটা আবার নিজে নিজেও হতে পারে। যেমন ধরে নেন একটা হলো যে পরীক্ষা সামনে, তার হলো বাথরুমের বেগ রাখছে, সেই চিন্তা হচ্ছে না এই চ্যাপ্টারটা শেষ না করে আমি যাবোই না বাথরুমে। আচ্ছা, ধরে রাখার যে ধরে রাখা প্রবণতা, এইটাও যে তার অনেক আর্টস, কিন্তু সে যাচ্ছে না। আবার ধরে নেন জার্নি করছে, লং 12 ঘন্টা জার্নি, সেই চিন্তা করলে এমন ভাবে খাবো আমার যাতে কোনোভাবেই বাস থেকে একবারও নামতে না হয়। আচ্ছা, এইভাবেই সে রেডি হয়ে গেল, কিন্তু তার দেখা গেলো যে অনেক আর্টস আসলো, কিন্তু সে এটা কন্ট্রোল করলো। এইভাবে করে করে কিন্তু কোষ্ঠকাঠিন্য মানে শুরু হতে পারে মানুষের আচ্ছা, শরীরে। মানে কোষ্ঠকাঠিন্যের শুরুটা তাহলে এরকম ভাবে যে নানা রকম কারণে হতে আমাদের পারে। জীবনযাপনে একটু Even অসচেতনতা। দেখা গেল যে অনেক ওষুধ আছে, যেমন আয়রন, রক্ত বৃদ্ধির যে ওষুধ, আয়রন, ক্যালসিয়াম, তারপর হলো আমাদের কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, মেট্রোনিডাজল, এগুলো খেলে অনেক বেশি কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এগুলো ছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে। থাইরয়েডের যে প্রবলেম থাকে, হাইপোথাইরয়েডে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। আচ্ছা। বাংলাদেশে থাইরয়েড কিন্তু এখন কমন প্রবলেম, আমরা কিন্তু প্রত্যেকটা বড় অপারেশনে থাইরয়েডের টেস্ট করে নিই, মানে ইটস এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। থাইরয়েড একটু মাত্রাটা বেশি অথবা কম। তাহলে আমি একটু যদি জানতে চাই যে স্যার, কোষ্ঠকাঠিন্য যাতে না হয় একজন ব্যক্তির, আপনার বিশেষ কি পরামর্শ থাকবে? আমরা তো সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি এবং এত বেশি কাজের মধ্যে, আমাদের কাজের কর্মব্যস্ত জীবনে এত বেশি ব্যস্ততা, তাতে করে হয়তোবা আমরা পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার সুযোগ পাচ্ছি না বা সময় হচ্ছে না। এবং কোন জায়গাটিতে, কোন খাদ্যাভ্যাসটিতে আপনি পরিবর্তন আনার পরামর্শ দেবেন? আসলে খাওয়ারও কিন্তু অনেক ধরনের নিয়ম আছে। যেমন আমরা খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ আমাদের শাকসবজি, ফলমূল এগুলো খেতে হয়। পেট ভরে ভরে খাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন পেট না ভরে খেলেও কিন্তু এই কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। যেমন এখন এই যে কিছু কিছু ডায়েটের ধরন আসছে, কিটো ডায়েট বা এরকম, আমাদের অনেক রোগী এরকম অ্যানাল ফিশার নিয়ে আমাদের কাছে আসছে। আচ্ছা। কোষ্ঠকাঠিন্য হয়ে বাথরুমের রাস্তা ছিঁড়ে গিয়েছে, এখন তার অপারেশন লাগছেই। হুম, হুম, তা এরকম খাদ্যাভ্যাস ছাড়াও খাওয়ার মধ্যেও আবার ডিফারেন্স আছে। যেমন খাওয়ার সময় কিন্তু নিয়ম হলো, আমাদের ধর্মগ্রন্থে কিন্তু আছে মনোযোগ সহকারে খাওয়া, বিসমিল্লাহ বলে একদমই। খাওয়া। তা আমরা সময় খুবই নিয়ে ধীরে ধীরে। হেভি ফুড, জাঙ্ক ফুড, বাইরের ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা আমাদের অনেক বেশি। এটা কতটুকু কোষ্ঠকাঠিন্য কিংবা মলদ্বারের জটিলতা বাড়াতে ফাস্ট পারে? ফুডটা কোষ্ঠকাঠিন্য বাড়ায়। এছাড়া খাওয়াটাও যদি ধীর স্থিরভাবে চিবিয়ে চিবিয়ে সময় নিয়ে করা যায় এবং টাইমলি করা যায়, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা। পর্যাপ্ত পানি খাওয়া, এক্সারসাইজ, অ্যাডুকুয়েট এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিলিভ কনস্টিপেশন। আচ্ছা, আচ্ছা। কোষ্ঠকাঠিন্য কমায়। যখনই একটা মানুষ খেলাধুলা করে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য কম হয়, কারণ এই যে নড়াচড়ার কারণে পেরিস্টালসিস হলো বাড়ার কারণে কোষ্ঠকাঠিন্য কমে যায়। স্যার, একটি বিষয় জানতে চাইবো যে কোষ্ঠকাঠিন্যের কারণে আসলে মলদ্বারে কি কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, কোন রোগের বহিঃপ্রকাশ হতে পারে? কোষ্ঠকাঠিন্যের কারণে আমাদের দেশের যে কমন দুইটা রোগ, একটা হচ্ছে পাইলস আর একটা হলো অ্যানাল ফিশার। এই দুটা রোগ নেই বেশি আমাদের কাছে প্রেজেন্ট করে। দেখা যায় কোষ্ঠকাঠিন্য মানে এত বেশি মল শক্ত যে মল ত্যাগ করতে গিয়ে মলদ্বারটি ফেটে গিয়েছে। আমরা যদি মলদ্বার ফেটে যায় এবং সেখান থেকে প্রচন্ড যন্ত্রণা নিয়ে অনেক রোগীরা তো আপনাদের শরণাপন্ন হয়। এই রমজান মাসে এটা বেশি হয়। আচ্ছা, আচ্ছা। অ্যানাল ফিশার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি একটু জানতে চাইবো স্যার যে অ্যানাল ফিশার আসলে তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা বা কোন ম্যানেজমেন্টে যাওয়া জরুরি এবং কোন ক্ষেত্রে এটি যদি একটু সময় ক্ষেপণ করে বা ডিলে করে কি জটিলতা হতে পারে? অ্যানাল ফিশার যখন শুরু হয় একটা মানুষের, তখন অনেকের ক্ষেত্রে এই ব্যথাটা অসহনীয়, তীব্র ব্যথা। আর সেন্সিটিভিটি টু পেইন এটা কিন্তু ম্যান টু ম্যান আলাদা, এটা জানতে হবে। যেমন হলো একটা ছেলে, বাচ্চা যখন এই ঢাকা শহরে অনেকে এমনভাবে মানুষ হয় যে সামান্য আঘাত বুঝে না, এরা যদি মলদ্বারে হঠাৎ একটু ব্যথা পায় তাদের জন্য এটা অনেক ব্যথা। তাই এই যে অ্যাকুট অ্যানাল ফিশার, মানে হঠাৎ যাত্রা হলো, সেটা অ্যাকুট অ্যানাল ফিশার। এই ক্ষেত্রে আমরা ওই রুগীটাকে ব্যথার ওষুধ দিই, বাথরুম নরম করার ওষুধ দিই, ওয়েনমেন্ট দিই, রক্ত যাতে না যায় সেই ট্যাবলেট দিই, আর পানির মধ্যে বসার জন্য, কুসুম গরম পানিতে বসার জন্য হিপ বাদ দিই, সিজ বাদ বলে যেটাকে। এগুলো দিলে ব্যথাটা কমে যায়। আর ওয়েনমেন্টের মধ্যে যেটা ওই লুব্রিকেন্ট জাতীয় এবং লোকাল অ্যানেস্থেসিয়া আছে, এরকম দিলেও অনেকখানি আরাম পায়। আচ্ছা, আচ্ছা। এটা হলো অ্যাকুট অ্যানাল ফিশার। যদি চিকিৎসাটা ঠিক মতো না করে শুরুতে, তখন এটা ধীরে ধীরে ক্রনিকে চলে যায়। ক্রনিক হয়ে গেলে যেটা হয় যে ওই রুগীর দেখা গেলো একটা চামড়া বাইরের দিকে বড় হয়ে গেল, অথবা ভিতরের দিকে একটা মাংসপিণ্ড এরকম করে বড় হয়ে গেল। আচ্ছা, একটু জানতে চাই যে আমরা যদি সঠিক সময়ে চিকিৎসকের কাছে না যাই কি জটিলতা হবে, এটা যেমন জানবো, এবং পাশাপাশি কখন আসলে সার্জনের কাছে যাওয়া জরুরি এবং কোন ক্ষেত্রে অপারেশন করার পরামর্শ দিয়ে থাকেন? যদি একটা রোগী অ্যাকুট অ্যানাল ফিশার যখন হলো, মানে তীব্র ব্যথা, তারপর যদি চিকিৎসা করে এই রোগীটা পুরোপুরি বেশিরভাগ ক্ষেত্রে সুস্থ হয়ে যায়।
কেউ যদি চিকিৎসাটা ঠিক মতো না করে তখন এই অ্যাকুট অ্যানাল ফিসার থেকে ধীরে ধীরে এটি ক্রনিক অ্যানাল ফিসারে পরিণত হয়। তখন তার কিছু কিছু লক্ষণ চলে আসে, যেমন চামড়াটা বেড়ে যায়, ভিতরে মাংসপিণ্ড বেড়ে যায়, একটা আলসার মানে গভীর হয়ে যায় একটা ঘা। এরকম ক্ষেত্রে এটা আর পুরোপুরি ওষুধে হিল করে না, আচ্ছা। তখন এটা অপারেশন করতে হয়। হুম হুম হুম। তা আমাদের অপারেশন আরও কিছু সময় করতে হয়, যেমন তার অতটা ক্রনিক হয়নি হুম। কিন্তু তার স্বাভাবিক লাইফস্টাইল সে মেনটেন করতে পারছে না, তো সবসময় অ্যাংজাইটি, এই মনে হয় গরু মাংসটা খাইলেই সমস্যা শুরু হয়ে যাবে, হুম হুম হুম। অথবা এই একটা দাওয়াতে গেলেই মনে হয় প্রবলেম হয়ে যাবে, এবং বাস্তবিক প্রবলেম হয়। আচ্ছা। এরকম করে তার সবসময় সে মানে লাইফস্টাইল চেঞ্জ করে করে চলতে চলতে সে অসুস্থ, মানসিক প্রবলেমে পড়ে গেছে। এরকম হলেও কিন্তু আমরা অপারেশন করে দিই। আচ্ছা আচ্ছা। এছাড়া যেটা হয় যে অনেকদিন ধরে অ্যানাল ফিসারে ভুগলে অনেক সময় দেখা গেলো বাধাগ্রস্ত মলত্যাগের মতো হয়ে যায়, হুম। বাথরুম করছে বাথরুম ক্লিয়ার হচ্ছে না, আঙুল দিয়ে বের করছে তাও বাথরুমটা ক্লিয়ার হয় না, আচ্ছা। অনেক সময় ধরে বাথরুমে বসে থাকে, 20 মিনিট 25 মিনিট, সবাই বিরক্ত, হুম হুম হুম। লং টাইম ধরে বাথরুম ক্লিয়ার হয় না। এগুলো প্রবলেম ধীরে ধীরে গড়ায় অ্যানাল স্যার, ফিসার। বাধাগ্রস্ত মলত্যাগ এটা কি শুধুমাত্র এনাল ফিশারের কারণে নাকি অন্য কোনো জটিলতার কারণে হতে পারে? বাধাগ্রস্ত মলত্যাগ আসলে অনেক কারণে হতে পারে, তবে অ্যানাল ফিসার এর সাথে আনুষঙ্গিক একটা প্রবলেম আচ্ছা থেকে যায় অনেক আচ্ছা সময়। আচ্ছা। একটু জানবো যে যখন আসলে একটু সিচুয়েশন কমপ্লিকেটেড হয়, যেমনটি আপনি বলছিলেন বাধাগ্রস্ত মলত্যাগ, নিজে একদম মল ত্যাগ করতে পারছে না, আঙ্গুল দিয়ে করতে হচ্ছে, তখন আপনারা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। অপারেশন করার পরবর্তীতে এই রোগটি কি আবারও হবার কোনো ঝুঁকিতে রয়েছে কিনা ওই রোগীগুলো? আসলে মলদ্বারের যে অ্যানাল ফিসার রোগটা, সেটা কিন্তু অপারেশন করলে মোটামুটি এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড যে অপারেশন, এবং ভালো হয়ে যায়, সব আচ্ছা। রোগী প্রায় ভালো হয়ে হুম যায়। হুম হুম। কিন্তু এই যে বাধাগ্রস্ত মলত্যাগ যেটা, এটাকে আমাদের আবার বুঝতে হয় যে এটা তার কি অ্যানাটমিক্যাল কোনো প্রবলেমের কারণে না ফিজিওলজিক্যাল প্রবলেমের কারণে। আচ্ছা। অ্যানাটমিক্যাল প্রবলেম যদি থাকে সেটা অপারেশন করলে একেবারে ভালো হয়ে যায়, হুম। কিন্তু ফিজিওলজিক্যাল প্রবলেম যদি থাকে তাহলে সেটা আসলে ওই কিছু নিয়ম কানুন মেনে মেনে ওগুলো কিছু ওষুধের মাধ্যমে ইমপ্রুভ করাতে হয়। আর আচ্ছা। সব রোগী এই বাধাগ্রস্ত মলত্যাগ মানেই অপারেশন নয়, হুম হুম হুম। কিছু কিছু রোগীর অপারেশন লাগে। আচ্ছা, পাইলস সম্পর্কে জানবো স্যার এখন, যে পাইলস আসলে কি ধরনের রোগ এবং আহ, কি কি ধরনের স্টেপ রয়েছে, কখন বুঝবে একজন ব্যক্তি যে পাইলস হয়েছে এবং কখন বিশেষজ্ঞের কাছে যাবে এবং কোন ক্ষেত্রে আপনারা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন? পাইলস হলো বাথরুমের রাস্তার ভিতরে, মলদ্বারের একটু ভিতরে যে মাংসপুণ্ডগুলো থাকে এগুলোকে পাইলস বলে। এগুলো অনেক সময় বড় হয়ে যায়, বড় হলে যেটা হয় যে বাথরুম করার সময় বের হয়ে আসে, ফুলে যায়। হুম। ফুলে গেলে এটা হতে পারে যে নিজে নিজেই ঢুকে গেল, অথবা ওটা ধীরে ধীরে ঢুকলো বা হাত দিয়ে ঢুকাতে হলো। আর অনেকের এত বেশি থাকে যে আচ্ছা। বের হয়েই থাকে আচ্ছা, ঢুকতে পারে না। না। ওই ওই এই স্টেজটাকে আমরা, এইভাবে এটাকে গ্রেডিং করা হয়, হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 এরকম। আচ্ছা। তো যখন ওটা হাত দিয়ে ঢুকাতে হয় অথবা ঢুকেই না, হুম হুম হুম। এই ক্ষেত্রে আমরা বলি এটা অপারেশন করে ফেলতে হবে। আর পাইলসের জন্য অনেকে ভাবে পাইলস মানেই রক্ত যাওয়া, হুম হুম। পাইলস মানেই যে রক্ত যাবে এরকম, এটা নট এসেনশিয়াল। আচ্ছা। এই যে ফুলে বের হয়ে আসলো এটাই হুম একটা পাইলস। হুম হুম হুম। এটার জন্য অন্য লক্ষণও হতে পারে যে ওখান থেকে একটু করে আম বের হলো, মিকস বের হয়ে জায়গাগুলো ভিজা থাকলো, হুম চুলকানো, হুম হুম হুম। চুলকায়, এভাবে হতে পারে রোগীর প্রেজেন্টেশন। মানে সবসময় রক্ত যাবে বিষয়টি তা নয়, অনেক ক্ষেত্রে আর চুলকানি, এই যে মিউকাস। মলদ্বারে রক্ত যায়, আচ্ছা। রক্ত যেতে যেতে রোগীর কিন্তু রক্ত স্বল্পতা হতে পারে, হুম হুম হুম। কিন্তু সেটা খুব কমন না, এটা আনকমন। কারণ কি এই রক্তক্ষরণ তো দেখতে পায়, হুম। একবার গেল বাথরুমে দেখলো যে রক্ত চলে গেছে, ও তো তখনই ওরিড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য এই বাথরুমের রাস্তায় রক্ত গেলে মানুষ আর্লি চিকিৎসা করে। এই জন্য এটা সাধারণত রক্ত স্বল্পতা করতে পারে না, হুম। কিন্তু তারপরে আমাদের কাছে মাঝে মাঝে, আমি ব্যক্তিগতভাবে 2-4 মাস পর পর একটা করে পাই যে 5-6 ব্যাগ রক্ত দিয়ে তারপর তার অপারেশন করতে হলো, আচ্ছা। এতই রক্ত চলে গেছে পাইলসের। এবং এতদিন পর্যন্ত তিনি বিষয়টিকে লুকিয়ে রেখেছেন নিজের মতো করে, জি। শুধুমাত্র লোক লজ্জার ভয়ে। স্যার, একটি বিষয় জানতে চাইবো যে আসলে কি কি অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে যেটির মাধ্যমে আপনারা পাইলসকে অপারেশন করে থাকেন? পাইলস অপারেশনে আমি মানে অলওয়েজ প্রিফার করি আমি লঙ্গ প্রসিডিউর। লঙ্গ হলো একটা স্টেপলার ডিভাইস। হুম। এই স্টেপলার মেশিন দিয়ে আমরা মলদ্বার থেকে ঠিক ভিতরে একটা অংশের মিকোসা এবং সাবমিকোসা মানে একটা লেয়ার কেটে জোড়া হয়ে যায়। আচ্ছা এটা মনে হবে যে কোনো কাটা ছেঁড়া নাই, কিন্তু অ্যাকচুয়ালি কাটা কাটা হয়ে ছেঁড়া হয়ে জোড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তা এইটা আমি প্রিফার করি, এবং এর সাথেও আবার যদি কারো অনেক বেশি ফোলা থাকে সেগুলো একটু কমিয়ে দেওয়া হয় কেটে। হুম হুম আবার অনেকের পাইলসের সাথে অ্যানাল ফিশারও থাকে, হুম। সেটাও সাথে করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তা এই সব কিছু মিলে আমি মনে করি যে লঙ্গ ইজ দ্য বেস্ট টেকনিক ফর পাইলস অপারেশন। অনেকে তো লেজারের মাধ্যমে করছে। আমি তো লেজার 18 সালে বাংলাদেশে শুরু করেছিলাম, আমি কিন্তু ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন লেজার বাহ। বাংলাদেশ।
বাট হলো যে রেজাল্টটা ওর কাছাকাছি না হওয়াতে আমি এটাতে এখন আর লেজার করি না। তার মানে মানে অবশ্যই কাছাকাছি হলেও আমি চালায় যেতাম, আচ্ছা কাছাকাছিও আচ্ছা, না। মানে লেজারের চাইতে আপনি বলছেন লঙ্গর লঙ্গটা অনেক ভালো। আউটকামটা অনেক ভালো। আচ্ছা, অবশ্যই এই ব্যাপারটাতে রোগীদের চয়েসটাকে কখন প্রেফার করা উচিত না, না চিকিৎসক না, যদি রোগীর তার চেয়ে পরামর্শ দেবেন? যদি একটা জিনিস ভালো খারাপ আমার একটা ডিসক্রিমিনেশন হয়ে যায়, হুম তখন হুম, তো রোগীর চয়েসের ব্যাপারটা থাকে না। কারণ নিঃসন্দেহে যেটা করলে রোগী নিঃসন্দেহে, ভালো হবে না, আমি তো এই কাজটা করব না। একদমই তাই। একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কখনো চাই না কোনো রোগী পালস, ফিশার কিংবা ফিস্টুলাজনিত জটিলতায় ভুগুক। এগুলোর প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ যে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যদি কেউ করে তাহলে সে ভালো থাকবে। আর অল্প সময়ে মানে দ্রুততম সময়ে ডাক্তার বিষয়ে কোলোরেক্টাল সার্জন দেখালে জটিলতাটাকে অ্যাভয়েড করা যাবে। নিঃসন্দেহে। আমার এই দুটোই পরামর্শ, এবং খাদ্যাভ্যাসের ব্যাপারে যদি যে কোনো এটাই পরামর্শ সুস্থ থাকে? স্বাভাবিক সুন্দর জীবনযাপন, খাদ্যাভ্যাস ভালো রাখা। একদমই। আমার মনে হয় প্রত্যেকটি ব্যক্তি কোষ্ঠকাঠিন্যটা যদি রোধ করতে পারে, অনেক ক্ষেত্রে এই যে পাইলস, ফিশার বলছি আমরা, এগুলো কমে এগুলোকে যাবে। অনেক মাত্রায় কমিয়ে আনা সম্ভব। জি, যেহেতু রমজান কমে মাস যাবে। চলছে, অবশ্যই ইফতারের আইটেমগুলোতে একটুখানি নিয়ন্ত্রণ আনাটা খুব বেশি জরুরি, এবং তাতে করেই বাড়ছে কোষ্ঠকাঠিন্য সহ মলদ্বারের এত এত জটিলতা। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা একটুখানি সচেতন হয়ে আমাদের নিজেদের জীবনযাত্রায় কি খাচ্ছি, কোন খাবারগুলো এড়িয়ে চলা জরুরি এবং কোন খাবারগুলো খেলে সুস্থ স্বাভাবিকভাবে আমরা প্রতিনিয়ত জীবনযাপন করতে পারবো। এই জায়গায় নিয়ন্ত্রণ আনার দায়িত্বটা একান্তই নিজের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন।